ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে একজন ম্যাডাম। উনি ওনার জীবনের একটা এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবেন, যে ঘটনাটা শুনলে হয়তো তোমাদের পিলে অবধি চমকে যেতে পারে। তার সঙ্গে উনি শ্মশান কালী মাতার একটা ঘটনা শেয়ার করবেন। সেই ঘটনাটা শুনেও তোমাদের একদম মন প্রাণ ভরে যাবে। তো এরকমই ঘটনাও তোমরাও যদি পডকাস্টে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি আজকের প্রথম ঘটনা। হ্যালো। হ্যাঁ, এবার বলি প্রথমেই, তুমি কেমন আছো আগে তাই বলো। ভালোই আছি, আপনি কেমন আছেন? আমি ওই চলছে, ওষুধের দ্বারা যতক্ষণ আছি ততক্ষণ। না, সে তো দেখুন, এখন বলতে গেলে ওষুধের দ্বারা সবাই, মানে বলতে পারেন 80% লোক ওষুধের দ্বারাই এখন আছে। আমার একটা বয়সকালের পর কি বলবো তোমাকে, আমি তোমাকে কিন্তু ভাই বলছি। হ্যাঁ, না 100 বার বলুন। হ্যাঁ, এবারে আমার মানে ওষুধ যতক্ষণ চলবে, মানে কি, আমার ওষুধ যদি দুদিন বন্ধ হয়ে যায় আমার অবস্থা খারাপ হয়ে যায়। মানে আমার কিন্তু কোনো অ্যাজমা নেই, জানো তো, অ্যাজমার কোনো প্রবলেম নেই। অথচ আমার এই হার্ট অ্যাটাকের পর থেকে আমার চোখ মুখ উল্টে একদম, এই বিশেষ করে এই শীতকালটা আমি তবু ভালো আছি, কিন্তু আমার যখন গরমকালটা পড়বে না, আমি একটুও গরম নিতে পারি না। গরম নিলে আমার, আর গতবার গরমে তো আমি 4 বার হসপিটালে গেছি। মানে এমন হয় যে আমার শ্বাসকষ্ট উঠে যায়, চোখ মুখ সব উল্টে যায়, মানে তখন আমি যাই অবস্থা। যাই হোক ওইভাবেই থাকতে হবে, এখন উপায় নেই কোনো। হ্যাঁ, এই যতকাল বাঁচবো ভাই ততকাল আমাকে ওষুধের দ্বারাই বাঁচতে হবে। নানা রকম রোগ ধরে গেছে তো, আর এখন বেশিরভাগ লোক তো বাড়ছে না, ওই জন্যই বলছি, আর কমে না। ওই জন্য। তারপর এই ধরো মেয়ে আছে, মেয়েরও একটু টেনশন আছে মাথার মধ্যে, আর এইসব, সেটা স্বাভাবিক। হ্যাঁ, যাই হোক, বলুন। হ্যাঁ, এবার ঘটনাটা হচ্ছে, তাহলে বলি। আমার ভাই হচ্ছে 2 জন। আমার এটা হচ্ছে, এই ঘটনাটা হচ্ছে আমার ছোট ভাইকে, ছোট ভাইকে নিয়ে ঘটনাটা। কোথাকার ঘটনাটা? এটা মধ্যমগ্রামে। ওর শ্বশুর বাড়িও মধ্যমগ্রাম। আচ্ছা, শ্বশুর বাড়ি মধ্যমগ্রাম বলতে ধরো আমাদের বাপের বাড়ি থেকে, আমি বাপের বাড়ির পাশেই থাকি, 2-4টে বাড়ির পরে আমি ভাড়া থাকি। আমার শ্বশুর বাড়ি তো অনেক দূরে, আমার শ্বশুর বাড়ি তোমার বর্ধমানে। আর আমার হাজবেন্ড এতদিন কলকাতাতে আমাদের দোকান ছিল। আমার হাজবেন্ডের কাজ হচ্ছে তোমার সোনার কাজ, আমাদের এতদিন সোনার কাজ দোকানে বড় বাজারে ছিল। এইবারে দোকান ছিল ওখানে। যাই হোক, আমার হাজবেন্ড একটু মানে ফিনান্সিয়াল একটু প্রবলেমে পড়েছে খুব, মানে একটা চোট গেছে। এবার চোট যাওয়াতে একটু বসে গেছে। এটা হয়েছে তোমার ধরো গত মার্চ মাস থেকে। এরকম হওয়ার পরে তারপরে ও বসে গেল। তখন বললো আমি আর এখানে থাকবো না, তাহলে আমি বাইরে চলে যাই। আমি বললাম আমার এরকম অবস্থা, তখন দেখলাম যে আমাকে তো চলতে হবে। আমার প্রচন্ড খরচ, এত খরচ তখন আর হবে কি করে, যার কারণে ও এখন আছে পুনেতে, রয়েছে। এখন আপাতত আমি আর আমার মেয়েই এখন একা, দুজনেই আছি। যাই হোক, এবার আমার আমার বাপের বাড়ির থেকে আমার ভাইয়ের শ্বশুর বাড়ির দূরত্ব হচ্ছে, ধরো না, ওরা মোটরসাইকেলে যাতায়াত করে মিনিট 5-7 হবে, আর হেঁটে গেলে মিনিট 15 লাগে। এইবার ওরা যাতায়াত করে। ওর দিদি ওকে, মানে আমার ভাইয়ের বউকে, ছোট ভাইয়ের বউকে ওর দিদি পুরো মেয়ের মতো করে মানুষ করেছে ছোট্টবেলা থেকে, একদম ছোট্ট থেকে। মানে ওর মা তো খুব ছোটবেলা বিধবা হয়ে যান। ওরা ভাই বোন হচ্ছে, ওরা 4 ভাই 5 বোন। এর মধ্যে হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ হচ্ছে সবার ছোট। এবার ও মানে ভাইয়ের শাশুড়ি ওর এই বউকে খুব দেখাশোনা করতে পারতো না। উনি ভীষণ কর্মঠ, ভীষণ মানে অ্যাক্টিভ মানুষ বলতে পারো,
হুম। কিন্তু উনি খুব দেখাশোনা করতে পারতো না, যার কারণে ওর যে উপরের বোন, সে খুব মানে বোনকে নিজের মায়ের স্নেহ দিয়েই বড় করেছে। ও সবাইকে পরিচয়ই দিত যে এটা আমার মেয়ে। ওর ওর মুখের কথাই ছিল যে এটা আমার মেয়ে। এই আমার আমার মেয়ে এসেছে, আমার হুম। মেয়ে খাবে, আমার মেয়ে যাবে, মানে এইরকম একটা কথা। কোনো সময় ওর নাম ধরে কিছু বলতো না, এরকম করতো। যাই হোক, এবার হঠাৎই ও অসুস্থ হয়ে পড়ে। ও যে এতদিন ধরে ভেতরে ভেতরে যে ওর একটা রোগ বাড়ছিল, হুম। সেটা কেউ বুঝতে পারেনি, কেউ না। এমনকি আমার ভাইয়ের বউ, ভাই কেউ টের পায়নি এবং ওদের বাড়ির লোকেরাও কেউ টের পায়নি। ও যথারীতি ও একটু ব্রোকারির কাজ করতো, করে না, সরি, আচ্ছা। করতো। ও ব্রোকারি করতো, জমি বাড়ি ভাড়া বাড়ি এ সমস্ত কাজই করতো। আর তারপরে কি হলো, ও যখন মোটামুটি একটু অসুস্থ হয়ে পড়ে, ওর কি হলো, হাতের মধ্যে যন্ত্রণা। তখন আমি বলতাম কি, যে দেখো দিদি, এরকম আমারও হয়, আমার তো হার্টের থেকে হয়, তুমি একবার হার্টের ট্রিটমেন্ট করাও। তখন ও যথারীতি ডাক্তারখানায় আমার ভাইয়ের বউকে নিয়ে যায়। দেখা গেল কি, ওর বুকে ওর মানে ওটা কি বলে, টিউমার মতো হয়েছে বুকে। আর হাতে ওর সারা শরীরে টিউমার ভরে গেছে। বলছে ওর সারা শরীরটার মধ্যে টিউমার ভরে গেছে, ডাক্তার সব রকম পরীক্ষা করে দেখে বলেছে। সেখান থেকে ওর ক্যান্সারে গিয়ে দাঁড়ালো। না, হাতে যে টিউমার গুলো ছিল সেগুলো ভিজিবল ছিল না? আহ, আমি না অতটা ঠিক বলতে পারবো না ওর রোগটা সম্পর্কে, কিন্তু ও খুবই অসুস্থ হয়েছিল। আমি যেটুকু আমার ভাইয়ের বউয়ের কাছে শুনেছি, যে লাস্ট ওর সারা শরীরে নাকি টিউমারটা ছড়িয়ে গেছিল। আচ্ছা, আচ্ছা। প্রচন্ড যন্ত্রণা, এমনকি পায়ে হাঁটতে পারতো না, ও হাঁটতে পারতো না। ও সবসময় লাঠি চাইতো। লাস্ট লাস্ট মোমেন্টে তো একদমই হাঁটতে পারতো না, লাঠি চাইতো। এবার এই মতো অবস্থায় ওকে হসপিটালে ভর্তি করা হয়, চিত্তরঞ্জনে। সেখান থেকে ওকে ক্যান্সার হসপিটালে ভর্তি করা হলো। এরকম নানান রকম চিকিৎসা চলছে, সবার মন টন খারাপ ওদের। আমরাও শুনি, যাই হোক, আমাদের বাড়ি যাতায়াত করে। খুব খারাপ লাগে শুনলে, আমিও দিদি দিদি করে ডাকতাম। হুম। এবারে ও একদিনই হঠাৎই, আমার ঠিক ডেটটা ঠিক মনে পড়ছে না, মানে রিসেন্টলির ঘটনা, এই গত 24-এই লাস্টের দিকে মনে হয়, খুব সম্ভব এই পুজোর আগে, আচ্ছা, সেপ্টেম্বরে মারা গেছে। আচ্ছা, আচ্ছা। সেপ্টেম্বরে ও একদিন হঠাৎই মারা যায়। এবং ওর যেহেতু ওর ছোট বোনকে ও একদম মেয়ের মতো করে ভালোবাসতো, মানে ও কি বলবো তোমাকে, এমন ভালোবাসতো, সেটা আমি মানে ও চলে যাওয়ার পরে যেদিন ঘটনাটা আমাদের সঙ্গে ঘটলো, হুম। সেদিন আমি মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানে বুঝতে পারলাম যে সত্যিকারের ওর ভালোবাসায় কোনো খাত ছিল না। ওর বোনকে যে ভালোবাসতো, ওর ভালোবাসায় বিন্দুমাত্র কোনো খাত ছিল না। আচ্ছা। হুম। এখন ও যখন মারা যায়, তখন আমার ভাইয়ের বউ আবার কিরকম জানো তো, ওনা মানে বুঝতে পারে, ও কষ্ট পায়, কিন্তু ওনা অত কাঁদতে টাদতে পারে না। ওর বুকটা ফেটে আচ্ছা। যায়, কিন্তু ও কাঁদতে পারে না। সবাই তো পারে না। কিন্তু ও যখন লাস্ট মোমেন্টে, আমার ভাইও ভীষণ নার্ভাস মানুষ, কিন্তু আমার ভাইয়ের হাতের পরে হাত রেখে ওকে, মানে আমার ভাইকেও বলতে চেয়েছিল যে আমার মেয়েকে আমি তোমার কাছে তুলে দিয়ে গেলাম, কিন্তু সেটাও মুখ ফুটে বলতে পারেনি। যথারীতি ও মারা গেল। সত্যিকারে তখন আমিও খুব আপসেট হয়ে পড়েছিলাম শুনে, আমারও খুব খারাপ লেগেছিল। আমিও কেঁদে ফেলেছিলাম। যাই হোক, গেল। এবার ও কাজ টাজ করে এসেছে, ওর প্রায় না, ও শুধু দেখতাম ঘরের মধ্যে বসে বসে ও কাঁদতো। আমি গিয়ে বলতাম, কাঁদিস কেন সবসময় ওরকম, কাঁদিস না। হুম। দেখ, তুই কাঁদলে ওর আত্মাও কষ্ট পাবে। আমি এরকম করে ওকে বোঝাতাম। হুম। ও সবসময় বলতো, দিদি আমার খুব মনে পড়ে, জানো তো দিদি, আমার খুব মনে পড়ে। দেখ, সে তো হবেই। এখন আমার মা বললো যে দেখো, আমাদের বাড়িতে তো মন্দির, তাহলে তুমি ব্রাহ্মণের সাথে কথা বলে, তাহলে তুমি যদি একটা কাজ করো, কারণ আমাদের এই ফাল্গুনে বাৎসরিক পুজো হয়, কালী পুজো। আচ্ছা। আমাদের মোটামুটি ধরো আজকে 38 বছরের পুজো। আচ্ছা। এইবারের পুজো হবে 39 বছর। এই এই অনেক এই দিনই। মূর্তি, হ্যাঁ, এই মূর্তি আমার বাবার নিজে হাতে গড়া। মানে আমার বাবা প্রথম যে মূর্তি তুলে পুজো করে, সেই মূর্তি হচ্ছে তোমার মাটির মূর্তি ছিল। সেই আচ্ছা। মূর্তিকে
বাবু কি করলো, উম, মূর্তিটাকে বিসর্জন দিল না, না দিয়ে ওই মূর্তির মধ্যে সিমেন্ট ঢেলে 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 ওই মূর্তির ছাপ তুলে নিল। তুলে হুম। নিয়ে ওই মূর্তি মানে বাবু সিমেন্ট দিয়ে গড়লো। কিন্তু একটা আশ্চর্য বিষয়, আমি তোমায় কি বলবো, ওই মূর্তির, মায়ের মূর্তির মানে দৃষ্টি হয়ে গেছিল শ্মশানকালীর দৃষ্টি। এবার আমাদের বাড়িতে তো আর শ্মশানকালী পুজো এরকম হুম। রেখে দিয়ে মূর্তি পুজো হয় না, আমাদের তো প্রতিষ্ঠিত মূর্তি। তখন একজন এসে এরকম বললো যে, তারাপীঠ থেকে উনি এসেছিলেন, উনি বলেছিলেন যে এরকম এই মূর্তি শ্মশানকালীর দৃষ্টি। কিন্তু আস্তে আস্তে তুমি বললে বিশ্বাস করবে না, ওনার দৃষ্টি যেন নর্মাল হয়ে গেল। আজ তুমি যদি, তোমাকে আমি আমাদের মায়ের ছবি তুলে পাঠাবো তোমার কাছে, তুমি দেখবে মা একদম শান্ত মা, কি আচ্ছা। সুন্দর তার দৃষ্টি। যাই হোক, এক কথার থেকে আর এক কথায় যাচ্ছি। তা যাই হোক, এইবারে মা বললো যে দেখো সামনে তো বাৎসরিক পুজো, তা তুমি একটা কাজ করো, তুমি একটু ব্রাহ্মণের সাথে কথা বলে করে নাও। তো ও যথারীতি গেছে, ও কাজ টাজ করেছে, বলছে আমাকে এসে বলছে, জানো দিদি, তুমি বললে বিশ্বাস করবে না, আমি যখন কাজ করছি একটা কাক এসে এমন করছে দিদি, যেন মনে হচ্ছে ও আমার মানে মানে ও আমাকে আমার কাছে আসবে, বা মানে মনে হচ্ছে যেন কি একটা যেন বলতে চাইছে হুম। কাকটা। তারপর সব কাজ হয়ে গেল, কাকটা যেন নিজে নিজেই উড়ে গেল। আমি বললাম দেখ, তোর দিদির আত্মার শান্তি পেয়েছে। যে এইভাবে বোঝালাম। এবার যাই হোক, যথারীতি ও ভালোই কাটাচ্ছে, ওর ঘরে কোনো সমস্যা নেই। কিন্তু ও যখন অসুখ চলছিল, হ্যাঁ তার মধ্যে একটা কথা বলি, ও মুখে আগুন দিয়েছিল। ওর দিদি যখন মারা যায়, তা ও বেঁচে থাকতেই নাকি বলতো যে তুই কিন্তু আমার মুখে আগুন দিবি। আচ্ছা, বলে গিয়েছিল। হ্যাঁ বলে গিয়েছিল। যার কারণে আমার ভাইয়ের বউ মুখে আগুন দেয়। হুম। তারপরে ওর আর এক ভাইপো, ওর আর মানে আমার ভাইয়ের শালার ছেলেও দিয়েছিল, কিন্তু মেন কাজ করেছিল হচ্ছে আমার ভাইয়ের বউ মেন কাজ করেছিল। তা যার কারণে না, আর ওর পরে তোমাকে তো বললাম যে ওর প্রতি একটা মানে মাতৃস্নেহ ছিল। এইবারে তখন ওরা একদিনকে দীঘা যায়। তা আমাকে বলে যায় কি, এবার আমার বাড়িতে তো দুই ভাই থাকে। এবার আমার বড় ভাইয়ের বউ, বড় ভাইয়ের শ্বশুর বাড়ি হচ্ছে তোমার সুন্দরবনের কাছাকাছি বাসন্তীতে। ও ইতিমধ্যে ও চলে যায়, আমার ভাইরা যায় 24 তারিখ ভোরবেলায়, 24শে ডিসেম্বর, 24 তারিখ ভোরবেলায় ওরা দীঘা যায়, ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, ওরা আরো অনেকে মিলে গেছিল। আর বড় ভাইয়ের বউ 23 তারিখ চলে যায় ওর বাপের বাড়ি। এবার ঘরে আছে তাহলে বড় ভাই, আর আছে আমার মা। এবার আমার মা না খুব ভীতু, আর বড় ভাইয়ের ঘরে থাকে, ওর ঘরটা আলাদা, ও আলাদা থাকে। হুম। কিন্তু মা একদম একা। তখন আমার ছোট ভাই বললো, দিদি এই দায়িত্বটা তো তোকে নিতে হবে। কি বল? বলে তোকে মার কাছে থাকতে হবে একটু, রাত্রে তো থাকতে হবেই, সেই সঙ্গে সারাদিনও একটু মাকে একটু দেখবি। আমি বললাম ঠিক আছে, হুম। তোর কোনো চিন্তা নেই, যা তোরা ঘুরে আয়, আমি তো আছি তো পাশে, যা। ওরা যথারীতি ওরা গেছে। এবার সেই দিনই 24 তারিখ ভোরবেলায় ওরা চলে গেল দীঘা। ওরা ভোর 4টের সময় বেরোলো, আর আমার হাজবেন্ড বেরোলো বিকেল 5:30টার সময়। আমার হাজবেন্ড পুনে চলে গেল। এইবারে আমি ঘরে মাকে বললাম, তাহলে মা আমি ঘরের কাজগুলো সেরে টেরে এসে আমি তাহলে চলে আসি। মা বললো যা তুই চলে আয়, আমি একা, আমারও ভালো লাগছে না, কেউ বাড়িতে নেই, বড্ড একা লাগছে। এবারে আমার মেয়ে বলছে, মা আমি শোবো না, আমার মানে আমার মাকেও ননু বলে ডাকে। বলছে মা আমার ননর খাটে শুতে কষ্ট হয়, খাটটা ছোট। এবার আমার মেয়ে একটু হেলদি, এবার আমার মা আরো কষ্ট হয়, তো বলছে মা আমি শোবো না ওখানে, তুমি মা মামদের ঘরে চলো। মাম মানে হচ্ছে ওর আমার ছোট ভাইয়ের বউকে ও মামির জায়গায় মাম ডাকে। আচ্ছা আচ্ছা। তো বলছে মা তুমি চলো মামদের ঘরে শুই। এবার কি বলবো, আমি আমার না, ও যখনই বলেছে যে মামদের ঘরে চলো, আমি না, হয়তো আমি আমার মনের দিক থেকে কিছু একটা খটকা লেগেছে। কিন্তু আমি জানো তো, আমি কিন্তু সারাদিন তোমার প্রোগ্রাম শুনি, মানে তোমার এই যে ভৌতিক কথা চ্যানেল, আমি যেন ওর প্রেমে আছি বলতে পারো। মানে ওটা না হলে আমার কোনো কাজ হয় না। আমার সকালবেলার থেকে শুরু হবে, আমি সকালের যত বাসি কাজ, আমার কানে এয়ারপডস থাকবে, ফোন থাকবে চার্জে, আর আমি ওই ভৌতিক চ্যানেল। কিন্তু আমি খুব যে সাহসী তা কিন্তু নয়,
কিন্তু আমি ভয়টাকে কখনো পাত্তা দিই না। আচ্ছা। আমি ভয়টাকে খুব ক্যাজুয়াল নিই। আমি আর যদি কখনো কোনো ব্যাপারে আমার খটকা লাগে, আমি সেটাকে আমি দেখি যে কি কারণে ওই আওয়াজটা হলো। তাহলে কি আমার মনের সংশয়টা কেটে যায়, যে আমি ভয়টাকে পাত্তা দিই না। তো ও আমাকে বলাতে তখন আমি বল, আর আমার আবার একটা অভ্যাস কি আছে জানো, আমি না যেখানে সেখানে ঘুমোতে পারি, আমার ঘুম আসে না। অনেকেরই আমাকে হয় এটা। হ্যাঁ, আর আমার প্রতিদিন আমার তোমার ঘুমের ওষুধ খেতে হয়। তারপরেও আমি রাত্রি ৩টে, ৩:৩০, ৪টের আগে ঘুমাই না। আমার ঘুম আসে না। ওই ওষুধটা আমার বডিতে এমন ভাবে অ্যাবজর্ব করে নিয়েছে, এখন আর ওই ওষুধটা আমার কাজ করে না। রেজিস্ট্যান্ট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এবার যথারীতি মেয়ে তো আমার মানে ভীষণ বায়না করছে। তুমি জানো তো যে আমার কষ্ট হয়, আমার কোমরে কষ্ট হয়, আমি শোবো না। তুমি মামদের ঘরে চলো, মামদের ঘরে চলো, মামদের খাটের পরে একটু ছড়িয়ে ছিটিয়ে শুতে পারবো। তো আমি দেখলাম সত্যি মেয়েটার কষ্ট হয়। ঠিক আছে, যাকে ওগুলো হয়তো আমি মনে ভাবছি তাই। তার আগে ওই যে তোমাকে বললাম, আমার মা ইয়ার্কি করলো যে যা না যা, তোকে ওই মাসিমণি ধরবে। তো আবার বলছে হ্যাঁ হ্যাঁ, খেয়ে কাজ নেই মাসিমণির, মাসিমণি কোথায় চলে গেছে, এখন আমাকে ধরতে আসছে। তুমি চুপ করো তো নন। ও তো ভয় পাচ্ছে কথাটা শুনে। আমি তো বুঝি আমার মেয়ের চলাচলতি গুলো, আমার মেয়ে মানে কি কোন কথায় কিভাবে ভয় পায় সেগুলো তো আমি বুঝি। যথারীতি রাত্রে শুতে গেছি, নিচে তার আগে আমি না আমার মেয়েকে খুব আমি আমার মাকে খুব রাগ দেখাচ্ছি। মা দেখো মা, আমি কিন্তু আজকেই শুচ্ছি, আমি কিন্তু আর শোবো না, এই 4 দিন কিন্তু আমি তোমার ঘরেই শোবো। আমার মেয়ে আর আমার কথার উত্তর দেয়। আমি মা শুয়ে পড়লো মার ঘরে, আমি আমার ওষুধপত্র সব নিয়ে, আমার রাতের যেসব ওষুধ থাকে, আমার থাকে, আমার মেয়ের থাকে, এবার ওইসব ওষুধপত্র জল টল নিয়ে আমি ওদের ঘরে ঢুকেছি। যে কি বলবো আমি, যেই ঢুকেছি তুমি বললে বিশ্বাস করবে না, গাটা না ভার হয়ে গেল, গাটা আমার ভার হয়ে গেল। আমি তাও জিনিসটাকে গ্রাহ্য করলাম না। আমি বললাম ওটা হয়তো কথা কথা টথা হচ্ছিল, তাই হয়তো আমার মনের একটা ভ্রান্তি, ওসব ছাড়ো। আমি খাটের পরে বসেছি, বসে আমি ওষুধটা খাচ্ছি, আর আমার মেয়েকে বলছি কি, দেখ আমি এমন করে বসে আছি যেন মনে হচ্ছে কোনো আমি হোটেলের রুমে বসে আছি। তা আমার মেয়ে হাসতে আর বলছে, মামা তুমি কি ভয় পাচ্ছ? আমি বলছি আবার কেমন কথা, কেন ভয় পাবো? আমি তো সত্যিকারেরই ভয় পাইনি, আমি ভয় পাইনি, ওটাকে তো আমি ইগনোর করেছি, আমি ভয় পাইনি। কিন্তু আমার যে গাটা ভারী হয়েছে সেটা আমি আমার মেয়েকে বুঝতে দিইনি। আমি জানি আমি যদি ওকে বলি তাহলে ও ভয় পেয়ে যাবে। তখন বলছে, ও মামা আমি না এই সাইডটা শু। এবার তোমাকে একটা কথা বলি, ও যেখানটায় আমার মেয়ে শুতে চাইছে ওই জায়গাটায় আমার ওই ভাইয়ের শালী যখন অসুস্থ ছিল কিছুদিন আমার ভাইয়ের কাছে এসে ছিল, ঠিক খাটের পরে ওই জায়গাটাই ও শুতো, বুঝেছ? ওই জায়গাটাই ও শুতো। এইবারে হ্যাঁ, এইবারে ও বলছে মা আমি এই পাশটা শো। আমার না তখন তো আমার মনে পড়ে গেছে যেহেতু আমার গাটা ভারী করেছে, আমার মনের মধ্যে তো একটা খটকা চলছে। তখন আমি বললাম কেন তুই ওখানটা শুবি কেন, তুই এই দিকটা শো। তো বলছে না মা, আমি আমার আমি সাইড করে শোব। আমি বুঝতে পারছি যে ও ভয় পাচ্ছে, ওর মাথায় নেই যে ওই জায়গাটায় আমার ভাইয়ের ওই শালী শুতো, ওর কিন্তু সেটা মাথায় নেই, যার কারণে ও একটা কর্নার সাইড খুঁজছে যে যেখানটায় ও মানে নিজের সাপোর্ট নিয়ে একটা শোবে। আমি না ওকে আর কিছু বলি, ঠিক আছে শুট, কিচ্ছু হবে না, কি হয়েছে, কি হবে, ওগুলো আমার মনের ভুল। আমি ওকে তাই বললাম, তাহলে তুই শুয়ে পড়। তা আমরা কেউই দুজনেই দুটো আলাদা আলাদা কম্বল নিয়েছি, আমি আমার মতো একটা নিয়েছি, ও ওর মতো একটা নিয়েছে। এটা শুয়ে আছি। আমার আবার দিনের বেলা তোমার ভৌতিক চ্যানেল আমি শুনি, আর রাত্রির হলেই আমি রাতে যখন শোবো আমি ওই একটু গোপাল ভাঁড় দেখি, একটু অন্য কোনো কার্টুন দেখি, আমার আবার এগুলো অভ্যাস আছে, একটু বিউটি টিপস দেখি, এগুলো দেখি। দেখতে দেখতে আমার রাত্রে 3টে, 3:30 বেজে যায়, 4টে বেজে যায়। তখন ঘুম আসে, তখন আমি ফোনটা অফ করে দিয়ে ঘুমাই। যথারীতি আমি শুয়েছি, মেয়েও মেয়ের মতো শুয়েছে। আমি দেখলাম ও ওর মতো কাত হয়ে শুয়ে পড়লো।
ঠিক আছে, ওর মতো সুখ, ওকে বেশি খাটিয়ে লাভ নেই। আর ওকে যদি এখন বেশি কথা বলতে যাই আবার ভয় টয় পেয়ে যাবে, থাক, কিচ্ছু বলি। আমি ওষুধ খেলাম, ও খেলো, খেয়ে ও শুলো, আমিও শুয়ে পড়লাম আমার মতো। শুয়ে আমি গোপাল ভাঁড় চালিয়ে দিয়ে দেখছি। আমি গোপাল ভাঁড় চালিয়ে দিয়ে দেখছি, কিন্তু দেখলাম মেয়ে একবার না নড়ে উঠল, কিন্তু ও যে কি ফিল করেছে সেটা কিন্তু ও আমাকে বলেনি। কেন আচ্ছা নড়লো, কি বৃত্তান্ত, সেটা কিন্তু তখনও আমি জানি না। আচ্ছা। আমি দেখলাম ও নড়লো, কিন্তু ওর একটু ঘুমের ঘোরে ওর একটু নড়া অভ্যাস আছে। আমি ভাবলাম হয়তো ওই জন্যই নড়েছে, দেখ। আমি একটু পেছনটা ঘুরে দেখলাম, দেখলাম না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ও ঘুমাচ্ছে, ও ও ওর মতো আছে। আমি আবারও ঘুরে গোপাল ভাঁড়টা দেখছি। দেখছি আমার পায়ের আঙুলটা না কমলের মধ্যে, পায়ের আঙুলটা, বুড়ো আঙুলটা কে যেন ধরে নাড়াচ্ছে আর কমলটাকে টান লাগছে। প্রথমবার দেখেছি, প্রথমবার বুঝেছি, বুঝে আমি আর গা করিনি। দ্বিতীয়বার যখন হয়েছে তখন আমি পায়ের দিকে তাকিয়েছি, তাকিয়ে দেখলাম না, ঠিকই তো আছে। তখন ভাবলাম কি, মনে হয় আমার মেয়ের পা আমার পায়ে ঠেকেছে, হুম। ওর হয়তো পাটা ঘুমের ঘোরে লেগেছে, তাই হয়তো। কিন্তু আমি এমন ভাবে শুয়ে কাত হয়ে আছি, ওর পাটা আমার পায়ে লাগবার মতো কোনো পজিশনই নেই। তখন ও কোনো কথা বলছে না। এইবারে ওরও নাকি সেম ফিল হয়েছে। পরে যেটা জানলাম, ওকেও নাকি সেম, ওর একই জিনিস ফিল হয়েছে, যে ওরও ঠিক ওইভাবেই ওর পায়ের আঙ্গুলে ওরকম নাড়া পড়েছে। তাই আমি দ্বিতীয়বার যখন দেখলাম, আমি আর গা করলাম না। গা না করে আমি মেয়েকে দেখে আমি আবারও কাত হয়ে আমি গোপাল ভাঁড় দেখি। তৃতীয়বার যখন নাড়াটা পড়লো তখন আমি একটু মাথাটা উঁচু করলাম, উঁচু করে আমি ভালো করে দেখছি, দেখি তো মেয়ের পাটা কোথায়। দেখলাম মেয়ের পাটা মেয়ের জায়গায়। মেয়ে তখন অলরেডি ঘুমিয়ে পড়েছে। হয়তো ও জাগা, ও ওই রকম থাকে, অনেক সময় ওর ঘুম আসে না, তথাপি ও ঘুমের ভান করে ওরকম পড়ে থাকে। তারপরে তখন আমি বললাম, কিছু কি কোনো ব্যাপার, নাকি আমি আমি ভুল বুঝছি? যাক যাক, ও যা হয়েছে হয়েছে, থাক। তারপরে কিন্তু ৩ বার এই জিনিসটা হয়েছে। তারপরে আর কিছু না, আমি গোপাল ভাঁড় দেখছি, দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছি অলরেডি। আমি খুব গভীর ঘুমে, এবারে রাত হয়ে গেছে। আমি সেদিনটা বলতে পারো আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। ও না, তার আগে আমি যখন গোপাল ভাঁড় দেখছি তখন মেয়ে তখন অঘোরে ঘুমোচ্ছে। হুম। আর তোমাকে কি বলবো, আমি না একটা আওয়াজ পাচ্ছি, উম যেন মনে হচ্ছে আমার তখন ঘরের মধ্যে কেউ ঢুকলো, ঢুকে মনে হচ্ছে ঘরের মধ্যে যেমন করে ঠিক আমার ভাইয়ের শালী যেরকম করে ঘরে ঢুকতো, ওর যে চলা গুলো সেগুলো যেন মনে হচ্ছে। আমার ঘরে কিন্তু লাইট জ্বলছে। হুম। আমি যেহেতু অন্য ঘরে শুয়েছি, কোনোদিন আমার ভাইয়ের ঘরে আমি শুইনি, আর আমার মেয়ে ভয় পাবে, আমি সেই কারণে কিন্তু আমি একটু নাইট ল্যাম্প জ্বালিয়ে শুয়েছিলাম। ঘরটা আবছা অন্ধকার ছিল। হুম। এইবারে আমার যেন মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ না ঘুরছে। তথাপি আমি তোমাকে আগেই বললাম ভাই, আমি ভয়টাকে কখনো প্রশ্রয় দিই না। আমি ভাবছি, আমি তখনও মনে করছি সবই আমার মনের ভয়, মানে মনের একটা ভ্রান্তি, এ কিচ্ছু না, কিচ্ছু না। কি আছে ঘরে? ঘরে ঠাকুরের ছবি রয়েছে, লোকনাথ বাবাকে আমার ভাই প্রচন্ড ভালোবাসে, লোকনাথ বাবা আছেন। আবার দেখো একটা জিনিস বলি তোমাকে, আমি কিন্তু প্রচন্ড বজরংবলীর ভক্ত। আমার দিন রাত কাটে তার নাম করে। অথচ আমি সেই দিনটায় কি বলবো, আমি একটাবার তার নাম আমি উচ্চারণ করা তো দূরে থাক, আমার মনে আসেনি। আমি এটা একটা অবাক হয়ে যাই আজও ভাবলে, যে আমার মনে একবারও আসলো না বজরংবলীর নাম। আমার কখনো যদি মনে কখনো এরকম খটকা লাগে বা কিছু, আমি তখন মনে মনে তখন চালিসা পড়তে থাকি, বা আমি তখন প্রভু রামচন্দ্রজি এবং বজরংবলীর নাম নিতে থাকি। অথচ সেই দিনটা আমি কোনো রকম কোনো তাকে স্মরণই করতে পারিনি। এবারে আমার মেয়ে ঘুমিয়ে গেছে যথারীতি, এবার আমার একটু আধো আধো ঘুম আসছে। আমি শুনছি, মানে মানুষ খুব অসুস্থ হলে যেরকম করে একটা
একটা কষ্ট মানে প্রকাশ করে না, হুম এরকম করে ও কষ্টটা প্রকাশ করছে যে আহ, মা। এই যে আওয়াজটা হুম আমি প্রথমবার শুনেছি। আমি তখন আমার মেয়ের দিকে তাকিয়েছি, ভাবলাম হয়তো আমার মেয়ে ঘুমের ঘরে এরকম করলো। আমি জানি আমার মেয়ে এটা করে না, তবু আমি ওর দিকে তাকালাম, তাকিয়ে দেখছি ও ঘুমাচ্ছে। যাকে বলে আবার আমি কাছে, যেহেতু ওই যে আওয়াজটা পেয়েছি, আমার ঘুমের এটা কেটে গেছে। কেটে যাওয়ার পরে আমি ওই গোপাল ভাঁড় দেখছি। ঠিক কিছুক্ষণ পর আবার সেই একই আওয়াজ, যেন মনে হচ্ছে খুব কষ্ট হলে যে আওয়াজ, মানে মা মা করে একটা, মানে যেটাকে বলে কাতর কণ্ঠে যে আওয়াজ, হুম সেই রকম একটা আওয়াজ। আবার আমি মেয়ের দিকে তাকাচ্ছি, তাকিয়ে দেখছি না, মেয়ে তো অঘরে ঘুমোচ্ছে। আবার আমি চুপ করে গেলাম, তখনও মানে ব্যাপারটাকে আমি ইগনোর করে গেলাম। তৃতীয়বার যখন হয়েছে, তখন কিন্তু বেশ আমার জিনিসটা আর ভালো লাগে। তখন কিন্তু আমি বেশ আঁচ করতে পেরেছি হুম যে এইবার এই ঘরের মধ্যে আছে, ওর কোনো আভাস আছে। মানে আমার ভাইয়ের শালীর কথাই বলছি আমি, যে ওর ওর কোনো না কোনো আভাস আছে। হুম না থাকলে এই আওয়াজ তো আমি শুনেছি আমার ভাইয়ের বউয়ের কাছে যে ও নাকি এরকমই মানে খুব কষ্ট পেয়েছে, এ তো খুব কষ্ট পাওয়ার আওয়াজ এই আওয়াজটা। কিন্তু ওটা শুনেও আমি পাত্তা দিইনি এবং যথারীতি আমি ঘুমিয়ে গেছি। আচ্ছা আমার মেয়েও ঘুমোচ্ছে, আমিও ঘুমোচ্ছি। বেশ রাতে আমি ঘুমিয়েছি, মোটামুটি ধারণা 2:30-3টে নাগাদ আমি ঘুমিয়ে গেছি। দুজনেই ঘুমোচ্ছি। হঠাৎ 4:15 নাগাদ ঘটনাটা ঘটেছে। আর মেয়ে যখন লাফ দিয়ে উঠে আমাকে বলছে, তখন 4:17, মানে 2 মিনিট লেগেছে ধরো ওর। আর তার আগে বলি, আমার মেয়ের এই শীতেও ফ্যান না চালালে ঘুম আসে না। আচ্ছা ফ্যান না চালালে ঘুমোতেই পারবে না। আমার ঘরে সারা বছর ফ্যান চলে, শীতে একটু কমে চলে, কিন্তু গরমে তো ফুল স্পিডে চলবেই। আর শীতে একটু কমে চলবে, কিন্তু তবু চলবে, ফ্যান চলতেই হবে, কম্বল গায়ে দেবে, ফ্যান চলবে। আচ্ছা এবারে ওই যে আমার ভাইয়ের শালী না ফ্যানের হাওয়াটা না সহ্য করতে পারতো না, এসির হাওয়া সহ্য করতে পারতো না। ওর ঘরে যখন ও অসুস্থ অবস্থায় ছিল, তখন আমি শুনতাম ও সবসময় বলতো যে এই এসিটা বন্ধ কর না, এই তুই এসিটা বন্ধ কর না। মানে আমার ভাইয়ের বউয়ের ডাক নাম হচ্ছে তুত্তুরি। তা ওকে বলতো, এই তুত্তুরি এসিটা বন্ধ কর না মা, আমার কষ্ট হচ্ছে। আর ছেলেকে বলতো, এই বাবান, মানে আমার ভাইয়ের ছেলেকে বলতো, বাবান ফ্যানটা বন্ধ কর না, সবসময় বলতো। এটা আমি জানতাম। আমি মেয়েকে বললাম কি, হ্যাঁ ফ্যানটা আজকে বন্ধ করে দে, ভালোই তো ঠান্ডা আছে। বলছে, ও মা আমার তো ফ্যান বন্ধ করলে ঘুম আসবে না। অতএব যথারীতি ফ্যানটা চলছে। আমি ঘুমিয়ে গেছি, মেয়ে ঘুমিয়ে গেছে। ঠিক 4:15 তখন ওর লাফ দিয়ে উঠেছে, উঠে বসে দেখছি, এবার আমাকে বলছে, ও মা মা, ও মা ওঠো না, মা ওঠো না। আমি বলছি, কি হয়েছে? বলছে, ও মা তুমি শিগগির চলো, নানুর কাছে চলো। আমি বলছি, কেন, কি হয়েছে? এই শুয়ে পড়, দেখ তো কটা বাজে। বলছে, ও মা আমার মাথায় হাত দিয়ে কে যেন আমার মাথা ধরে ঝাঁকুনি দিয়েছে। আমি বলছি, তোর মাথা ধরে ঝাঁকুনি দিয়েছে? কেন, কি বলেছে? বলছে, আমার মেয়ে বলছে উনি যে ও ও ও চুল ছেড়ে শোয়, ওর ওর বড় বড় চুল, ও চুল ছেড়ে শোয়। সেদিনকে যেহেতু আমার খটকা লেগেছে, সেই জন্য না আমি চুল ছেড়ে শুয়েছি, না আমার মেয়েকে আমি চুল ছাড়তে দিয়েছি। আমি বললাম, তুই আজকে চুলটা ছেড়ে শুবি না। বলছে, কেন মা, আমার চুল না ছাড়লে ঘুম আসে না। আমি যে আমি তোকে না করেছি, তুই করবি না। হুম যেহেতু ওর মনের মধ্যে একটা ভয় ছিল, সেহেতু ও কিন্তু আমার কথাটা শুনেছে। কিন্তু ও তো প্রথম থেকেই ভয়টা পাচ্ছিল, আমি তো সেটা বুঝেছিলাম, কিন্তু আমি ওকে বুঝতে দিইনি যে, আর ওর ভয়টাকে আমি ওকে মানে গ্রাহ্য করতে দিইনি। হ্যাঁ, মানে সাহস জুগিয়েছো। হ্যাঁ আমি সাহস জুগিয়েছি ওকে। কিন্তু ও কোনো কিছু আমাকে কিন্তু ব্যক্ত করছে না, যে ও যে আমাকে বলবে যে মা আমি ভয় পাচ্ছি বা কিছু। ও চিন্তা করছে কি রাতটা কেটে যাক, ও কিন্তু এটাই ভেবেছে।
তখন ও আমাকে বলছে, মা তুমি শিগগির চলো, শিগগির চলো, এই ঘর থেকে শিগগির বেরো। আমি যে কি হয়েছে আমাকে বল। বলছে, মা আমার মাথার মধ্যে দু হাত দিয়ে আমার মাথাটা ধরে ঝাঁকুনি দিয়ে ওকে ফ্যাসফাসানি গলায় ওকে বলছে যে ফ্যানটা বন্ধ কর। ওকে এই কথাটা বলেছে। মানে কি বলবো আমি, আমার গা কাটা দিয়ে উঠছে। আর আমার মেয়ে সেই দৃশ্য, মানে যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আমার মেয়ে হুম। তখন ঠকঠক ঠকঠক করে কাঁপছে। তখনও আমি ওকে বলছি, এই কটা বাজে দেখতো। তখন আমি লাফ দিয়ে উঠে আমি দরজার কাছে এসেছি। এবার দরজাটা ছিটকানিটা তখন আমি খুলতে পারছি না। ও তখন অলরেডি আরো ভয় পেয়ে গেছে যে দরজা কেন খুলছে না। আমি বলছি, শোন, ওগুলো তোর কিচ্ছু হয়নি, তোর মনের ভয়। কটা বাজে? বলছে, মা 4:17। আমি বললাম, তুই শুয়ে পড়, ভোর হয়ে গেছে। বলছে, তুমি আগে বেরোবে এখান থেকে, আমি তাহলে মরে যাবো এখানে থাকলে। আমি যে তোকে কেউ ধরেনি? বলছে, আমার মাথা ধরে এমন ঝাঁকুনি দিয়েছে, আমি লাফ দিয়ে উঠে বসেছি। আমি যে, তোর কিছু হয়নি, মানে আমি তোকে সাহস যোগাচ্ছি, আমি তো বুঝে গেছি ব্যাপারটা। হুম। আর আমি তো তার আগেই তোর আভাসটা পেয়ে গেছি। তখন আমাকে উঠে বলছে, মা আমি দেখছি ওই মাসিমণি, আমার ভাইদের ঘরটা খুব বড়সড়, ওই ঘরে একটা সাইডে একটা সোফা কাম বেড আছে। বলছে, মা আমি দেখছি একটা লাঠি নিয়ে ঠক ঠক করে 3টে আওয়াজ দিয়েছে। লাঠিটা দিয়ে ঠক ঠক করে আওয়াজ করে আমার মাথার কাছে এসে আমার মাথাটা এমন ভাবে ঝাঁকুনি দিল, দিয়ে বলছে, তুই ফ্যানটা বন্ধ কর। বলে যেই বলেছে আমি তখনই, আর মাথাটা ঝাঁকুনি কেমন করে দিয়েছে, দু হাতে দিয়ে না, ওর মাথার ওপর থেকে দুটো হাত নামিয়ে নিয়ে এসছে নিচের দিকে। আচ্ছা। হ্যাঁ, তখন আমি দেখলাম না, মেয়ে তো প্রচন্ড ভয় পেয়ে গেছে। এরপরেও যদি আমি এখানে থাকি তাহলে তো খুব অসুবিধা হয়ে যাবে। তখন আমি বেরিয়ে আসলাম। যখন বেরিয়ে এসছি তখন আমি ঠকঠক ঠকঠক করে কাঁপছে। তারপর আমার মা তো আবার, তোমাকে আমি এর আগে যখন লিখেছিলাম একটা গল্প, তখন মানে ঘটনা লিখেছিলাম, তখন তোমাকে আমি তো বলেইছিলাম যে আমার মা একটু কালী পুজো করে নিজে হাতে, এবং মা অনেক কিছু জানেন। মা তখন বলল, ঠিক আছে তুই আমার কাছে আয়। মা ওকে একটু মাথা টাথায় হাত বুলিয়ে দিল, পিঠে থাবা টাবা দিল, দিয়ে বললো কিচ্ছু হয়নি। মা বুঝে গেছে, কিন্তু মা তখনও বললো কিছু হয়নি। তখন আমাকে মেয়ে বলছে, মা জানো মা, আমি যখন শুয়েছিলাম তখন না মা আমার পাটা না কে যেন নাড়াচ্ছিল আঙুল ধরে, আর কম্বলটা আমার টেনে নিচ্ছিল। এইবার তো আমি বুঝতে পেরেছি এই একই ঘটনা আমার সাথে ঘটেছে। মা আমি ভাবছিলাম কি যে তোমার পা লাগছে, কিন্তু আমি তাকিয়ে দেখছি তুমি এমন ভাবে কাত হয়ে আছো, তোমার পা লাগবার তো কোনো চান্স নেই। মা আমার সাথে না মা 3বার এরম করেছে। মা তখন যদি উঠে আসতাম ভালো হতো মা, তাহলে তো আজকে আমার সাথে এই ঘটনা ঘটতো না। বলার পরে আমি বললাম যে দেখ, ছাড় ওসব কথা ছাড়। এবার মেয়ে প্রচন্ড ভয় পেয়েছে। তারপর থেকে তার ওই ঘরে আমি দিনের বেলা, আমি পরের দিনকেও গেছি, গিয়ে ওর বালিশ টালিশ নিয়ে এসে আমি শুয়েছিলাম, যেহেতু আমি করলাম, ওগুলো পরের দিনকে সব গুছিয়ে আসলাম দিনের বেলা যেমন তো। এইবার পরের যখন শনিবার দিন, মানে এটা হচ্ছে মঙ্গলবার, ঘটনাটা ঘটেছে 24শে ডিসেম্বর মঙ্গলবার। আর পরের শনিবার মা ওকে ঝাড়াবার জন্য ডাকলো। এবার আমার মা চামড় দিয়ে ঝাড়ায় তো, যখন চামড় দিয়ে মা চামড় ধরেছে তখন আমার মার দৃষ্টি একদম উগ্র হয়ে গেছে। মানে মা তখন আর মার মধ্যে নেই। মানে ওই যে ওর যে আত্মাটা যে ঘরের মধ্যে প্রবেশ করেছিল সেটা তো মা বুঝতে পেরেছে। তখন মার দৃষ্টি একদম, মানে মা, মানে বীভৎস অবস্থা মার। মাকে দেখে তখন যেন চেনা যাচ্ছে না, এমন পরিস্থিতি মার মধ্যে। মা তখন বলছে চামড় ধরে যে, তুই কেন আমার ঘরে ঢুকেছিস? তুই তো জানিস যে আমি এখানে বসে আছি। মানে তার মানে কি, মা এটাই বোঝাতে চাইছে মা তো আর মার মধ্যে থাকে না, এটা তো আমাদের মন্দিরের মার সবকিছু কথাবার্তা থাকে। তখন উনি আর কি বলছেন যে তুই কেন এসেছিস এখানে? তখন মাই বলছে যে আমরা যে ওর খাটে গিয়ে শুয়েছি, ওর জিনিসগুলো ব্যবহার করছি, এটা
ও সহ্য করতে পারেনি। মানে আচ্ছা। আমার ভাইয়ের বউয়ের জিনিসগুলো যে আমরা ব্যবহার করছি, আমার ভাইয়ের বউয়ের খাট, ভাইয়ের বউয়ের বালিশ, চাদর, এই জিনিসগুলো যে আমরা ব্যবহার করছি সেটা ও নিতে পারেনি। মানে আচ্ছা। ওর সহ্য হয়নি। সহ্য না হওয়ার কারণে ও আমাদের তাড়াবার জন্য এরকম করছে। ও তো ঢোকার সাথে সাথেই ও ব্যাপারটাকে জানান দিয়েছিল, কিন্তু আমরা জিনিসটাকে পাত্তা দিইনি। সেগুলো মা তখন ঘটনাগুলো সব বলে। কিন্তু এখনো আমার মেয়ে ওই আওয়াজ কানে ভাসে, এবং আমার মেয়ে মানে এখনো যেন একটা ভীত। তারপর থেকে মেয়ে এখন ঘরে শুলেই আমি এখন বকি, এই তুই অমিত দাদার প্রোগ্রাম শুনতে বন্ধ কর, তুই শুনবি না একদম। বলে না না, অমিত দার প্রোগ্রাম না শুনলে আমি বাঁচবই না, এরকম বলবে। তাই তুই এই শুনিস বলে তুই ভয় পাস। বলে না 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 মা, আমার ওই ভয় করে। তখন মা বললো, তুই একটা কাজ করবি, একটা পেরেক নিয়ে আসবি, পেরেক নিয়ে এসে তারপরে তুই করবি। আমি তো ধরো 3 বছর ওখানে ছিলাম। আমি আমার বাপের বাড়িতে 3 বছর ছিলাম। যখন করোনা চলেছে 2018 ফেব্রুয়ারির 8 তারিখে আমি ও বাড়িতে যাই। আচ্ছা। বুঝেছেন? এবার আমাদের বাড়ির মা এমনই জাগ্রত, আমি বলছি, মানে ওই ঘটনাটা তো ওখানেই শেষ হলো, হুম। আমার ভাইয়ের বউয়ের ঘটনাটা। হুম। এবার তোমাকে আরেকটা ঘটনা আমি বলবো, এর সাথে বলছি। বলো। আমাদের বাড়িতে ধরো আমাদের বললাম যে এই মূর্তি আমার বাবার নিজে হাতে গড়া, এবং আমার ঠাকুর দাদার আমরা বাংলাদেশ থেকে দেখিনি ঠিকই, কিন্তু আমার বাবা ছিলেন যশোর জেলার লোক, যশোর রাজঘাট জেলার লোক, আর আমার মা হচ্ছে খুলনা কালিশপুর জেলার লোক মানুষ। এবারে আমার বাবা তোমার ওখানে ওদের বাড়িতে, আমার বাবার বাড়িতে ওদের নাকি পৈতৃক ভিটেতে ওদের কালী পুজো আগাগোড়া হতো। আচ্ছা আচ্ছা। আমার মা না ছোট থেকেই খুব কালী ভক্ত, মানে শুধু কালী ভক্ত বলে না, ঠাকুর ভক্তই বলতে পারো। এবং আমার মার আমি মার কাছে শুনেছি, মার বিয়ের পরে 2 বছর হয়ে যায় কোনো সন্তান হয় না। তখন আমার মা শিব পুজো করতো, মানে হবিষ্যি করে শিবের মানে 1 সেদ্ধ ভাত খেয়ে, দিনে 1 বেলা খেয়ে, এরকম শিব ঠাকুরের হবিষ্যি করে পুজো করতো। তারপরেই আমার জন্ম হয়, এবং একজন সাধু এসে তখন মাকে একটা তেল পড়া দিয়ে যায়। সেই তেল পড়া মাকে দেওয়ার পরে আমি আসি। তারপরে যার জন্য মা আমাকে বলে যে তুই যার জন্যই তুই এত বাবা ভক্ত, তুই শিব ঠাকুর বল, বজরংবলী বল, তুই এই কারণে তুই মায়ের থেকেও তুই বাবাকে বেশি ভালোবাসিস, কেননা ওনার আশীর্বাদেই তোর জন্ম। আচ্ছা। যাই হোক, আমার জন্ম হয় বিরাটিতে। তখন আমার বাবা মা বাংলাদেশ থেকে এসেছে, আমার ঠাকুমা কাকু ইনারা বাংলাদেশ থেকে এসেছেন। তখন বাংলাদেশ থেকে এসেছে, তখন তো নিজস্ব বাড়িঘর নেই, তখন তোমার ভাড়া ছিল। আমার জন্ম যখন হয় তখন মা বাবু নাকি বিরাটিতেই ভাড়া থাকতো। বা তারপরে মোটামুটি ধরো আমার যখন বছর 12 বছর বয়স আমার, তখন আমাদের বাড়ি হয়। বাড়ি করার পরে আমরা থাকি ওখানে। ওই জায়গাটা মানে মেঠো এলাকা একদম, মানে চাষের জমি চারপাশে। আমাদের বাড়ির পাশে বিরাট পাট ক্ষেতের মধ্যে সবাই না ভয় পেত। তখন আমার 12 বছর বয়স, মানে একদম বয়সটা উঠতি হতে চলেছে। আমার ছোট ভাই, আমরা 3 ভাই বোন, কিন্তু আমার বড় ভাই থাকতো আমার কাকুর কাছে, আর আমার ছোট ভাই আর আমি থাকতাম আমার বাবা মার কাছে। তখন আমার বাবার বিজনেস হচ্ছে তোমার কাঠের বিজনেস। কাঠের শুধু না, এই সোফা কাম বেড। আর আমার বাবা না প্রচন্ড গুণী মানুষ ছিলেন, মানে এমন গুণী মানুষ, তুমি বসে থাকবে তোমাকে হুবহু এঁকে দেবে, এমনই একজন গুণী মানুষ ছিলেন। তোমাকে কাঠ দিয়ে তৈরি করে দেবে, কাঠের তৈরি করে দেবে তোমার মূর্তি, এমন করতো আমার বাবা। মাটির জিনিস থেকে শুরু করে মানে প্রচন্ড গুণী মানুষ ছিলেন আমার বাবা। যাই হোক, আমার বাবা রাত্রে ফিরতেন অনেক রাতে। এবার ওখানে পাশে ছিল বিশাল বিশাল আম বাগান। ওই আম বাগানে না মুসলমান কয়েকজন পাহারা দিত। তারা কি করতো, সন্ধ্যা লাগলেই না আমাদের বাড়িতে বসতো, আমাদেরকে পাহারা দিত। যেহেতু আমরা তখন ছোট ছোট ভাই বোন,
আমার মা একদম ইয়াং তখন। আমার বাবার বলা ছিল যে তোমরা একটু এসে সন্ধ্যাবেলা একটু বসো। ঠিক আছে। তারপরে বাবু যখন রাত্রি 10টা 10:30টায় ফিরতো, তখন ওরা আবার ওদের মতো ওরা পাহারা দিতে চলে যেত। এখানে এরকম করে কাটছে। এবার আমার বাবা দেখতো যে ওখানে কলা বাগান টাগান ছিল, আম বাগান ছিল। আমার বাবা দেখতো যে আমাদের পায়খানা বাথরুমটা ছিল বাইরের দিকে। তখন বাবু না, কলতলাও ছিল বাইরের দিকে। তখন তো এত অ্যাটাচড ব্যাপারটা ছিল না, অনেক বছর আগের কথাই বলছি তোমাকে। তখন তো এত অ্যাটাচ ঘর মানে পায়খানা বাথরুম দিয়ে ঘর দিয়ে অ্যাটাচ করবে সেই জিনিসটা আমার বাবা করেনি। আমাদের ঘর ছিল এক সাইডে, পায়খানা বাথরুমটা ছিল একটু দূরে বাইরে। আমার বাবা ওরকম বলতো কি, আমি জানিস তো প্রত্যেকদিন যখন রাতে আমি বাথরুমে যাই তখন একটা বিরাট রাজমহল দেখতে পাই দূরে। আমি বলতাম, ওখানে আবার রাজমহল কোথায়? বলে, হ্যাঁ রে মানা, আমি না রোজ দেখি। বাবু না ওই জিনিসটা আমার বাবার ঘটনা মানে বললে শেষ হবে না। আমার বাবার খুব রাশি হালকা ছিল, যার কারণে বাবু এই জিনিসগুলো খুব দেখতো। তো যখন বাবু তখন কি করেছে, পরপর কয়েকদিন দেখার পরে এবং কোন জায়গাটা দেখছে বাবু না সেটা বুঝতে পারতো যে আমি অমুক জায়গাটায় এই জিনিসটা দেখতে পাচ্ছি। তখন বাবু সেখানে যায় একদিন, গিয়ে দেখে সেখানে কিছুই নেই, নর্মাল, কিচ্ছু না। অথচ বাবু গভীর রাতে গেলেই ওই জায়গাটা ওই রাজমহলটা দেখতে পেত। মানে বিশাল একটা মহল, খুব সুন্দর, আলো জ্বলছে, এরকম একটা দেখতে পেত। এরকম দেখেছে। তারপর দেখেছে তোমার, ধরো দেখছে একটা মেয়ে ছেলে একটা গাড়ু হাতে করে নিয়ে কলা বাগানের দিকে চলে যাচ্ছে। আমার বাবুর এতটাই সাহস ছিল, এই কে 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 এরকম করতে করতে তার পেছন পেছন চলে গেল। যে চলে গেল, গিয়ে দেখছে ওখানে ভ্যানিশ, কিচ্ছু নেই। পরের দিনকে আশেপাশে তো ওখানে তখন সেরকম বাড়িঘর ছিল না, এখানে একটা বাড়ি, আরো হয়তো মানে অনেকটা দূর পেরিয়ে আর একটা বাড়ি, এরকম বাড়ি ছিল ওখানে। তখন আমার বাবা পরের দিনকে, আমার বাবু একটু না মোড়ল গোছের ছিল, আমার বাবু তখন পরের দিনকে বলছে, এই তোমরা কি নিজেদের বাড়িতে বাথরুম বানাতে পারো না? তোমরা রাত্রির হলে ওরকম গাড়ু হাতে করে বাগানের মধ্যে যাও কেন? বলছে, দাদা আমরা তো যাইনি কেউ। বলছে, হ্যাঁ আমি দেখেছি। আমার বাবা খুব ভীষণ রক্তটা ছিল আমার বাবা, মানে একটুতেই না প্রচন্ড রেগে যেত, আবার খুব ঠান্ডাও ছিল। বলছে, হ্যাঁ আমি দেখেছি। বলছে, না দাদা বিশ্বাস করুন আমি যাইনি। মানে এইরকম ঘটনাগুলো আমার বাবার সাথে। যাই হোক, সেখানেই আমার বাবা, আমার মা প্রচন্ড যেহেতু ঠাকুর ভক্ত, আমার মা এ মন্দিরে ও মন্দিরে গিয়ে গিয়ে না পুজো দিত। আমার বাবা বলেছিল কি, তখন ভাড়া ছিলাম, তো তখন আমার বাবা বললেন কি যে তুমি এরকম সবসময় মন্দিরে যাও, ঠিক আছে, মা যদি আমার যদি যখন বাড়ি হবে, মা আমার বাড়ি করে দিলে আমি তোমাকে বাড়িতে মায়ের মন্দির বসা করে দেবো। এই যে বাবু যে এই কথাটা বলে ফেলেছিল, সেটা তো বাবুর তখন মনে পড়ে গেছে যখন বাড়ি হয়ে যায়। আমি তো বলেছিলাম, এবং বাবুও খুব ভালোবাসতেন এসব জিনিস। তখন বাবু ওখানে মন্দির প্রতিষ্ঠা করে ওই বাড়িতে, এবং ওই বাড়িতে যে মা ছিলেন সেটা বোঝা যেত। তোমার রাত্রির 12টার পর থেকে সারা বাড়িতে আমি ঝুম 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 করে আওয়াজ হতো আর ঘুরে বেড়াতো, এরকম তো আমরা অনেক শুনেছি। যথারীতি ওই বাড়িটা আমরা বিক্রি করে দিই। ওই বাড়িটা বিক্রি করে আমরা আরো এগিয়ে আসি। এবার ওই মূর্তিটা তখন বাবু বিসর্জন দেয়নি। ওই মূর্তিটা নিয়ে এসে বাবু কি করেছে, বাবুর এটা মনের মধ্যেই প্ল্যানটা ছিল, এটা আমরা জানতাম না। বাবু তখন কি করেছে, ওই মূর্তিটাকে কি করেছে, মন্দিরের পেছনে রেখে দিয়েছে। মন্দিরের পেছন দিকে ঠিক না, মানে সাইডের দিকে রেখে দিয়েছে। একটা কদম গাছ ছিল আমাদের, এই কদম গাছের গোড়ায়, বাড়ির মধ্যেই কদম গাছটা ছিল, ওই কদম গাছের গোড়ায় বাবু মূর্তিটা রেখে দিয়েছে। দিয়ে তোমার অন্য মূর্তি এনে পুজো করেছে। ওই মূর্তিটার মধ্যে বাবু তিল তিল করে, মানে সবসময় সিমেন্ট বালি না ঢালতো। বলতাম, বাবু তুমি এগুলো কেন করো বলো তো? আমার ঠাকুমা খুব রাগ করতো যে দেখ তোর ছোটবেলার থেকে তোর এই ঠাকুর গড়া অভ্যাস। আমার বাবু নিজে হাতে ঠাকুরও করতো,
তো বলতো তোর এরকম কেন অভ্যাস, তুই কি জানিস মায়ের মূর্তি নিয়ে এরকম খেলা করতে নেই? বলতো কিসের খেলা, কিসের খেলা? আমি আমার মায়ের, এটা হচ্ছে আমার প্রতিষ্ঠিত মা, এই মায়ের মূর্তি আমি গড়ব। একদিন আমি সত্যি সত্যি আস্তে আস্তে বাবু গড়ে তুললো ওই মূর্তি, গড়ে তুললো। এবং তোমাকে তো বললাম যে ওই মায়ের দৃষ্টি চলে গেছিল, উগ্র দৃষ্টি। এবার অ্যাকচুয়ালি দেখো, পালেদের যে কাজ, যারা ঠাকুর গড়ে তাদের যে কাজ আর অন্য লোকেদের কাজ তো এক হতে পারে না। ওদের কাজটা তো ওদের মতোই করেই ওরা সুন্দর করে করে, সেই জিনিসটা আমার বাবার হাতে আসবে কেন অতটা? যাই হোক, দৃষ্টিটা পুরো একদম উগ্র দৃষ্টি হয়ে গেল। আচ্ছা। এইবারে ওই ঠাকুরই পুজো হয়। এবার একজন তারাপীঠ থেকে এলেন, উনি এসে বললেন আপনাদের মায়ের দৃষ্টি পুরো শ্মশানকালীর দৃষ্টি। আস্তে আস্তে কিছুদিন পর থেকে দেখলাম মাকে, আমার মাই পুজো করে। এবং সত্যিকারেরই বলতে পারো যে আমার মায়ের পুজোর দ্বারা আমাদের মায়ের মূর্তি, তোমার দৃষ্টি একদম যেন একদম শান্ত মায়ের পরিণত হলো। আজ একদম মা একদম শান্ত। এবং আমার মা যে মন্দিরের মাকে পেয়েছেন, এর পেছনে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। আচ্ছা, সেগুলো শুনবো কোনো একদিন আমরা। কোনো একদিন বলবো। এবারে বলি আমি তোমাকে যে তখন আমি আমার এই 2018-তে আমি আমার বাপের বাড়ি গেলাম। আমার বাবু অসুস্থ, তো আমার বাবার তো হার্টের রোগ ছিল এবং সেটাই আমি পেয়েছি। আমার বাবার 3টে ভাল্ব ব্লক ছিল। হ্যাঁ, এবার সেরকম করে বাবু না 3টে ব্লক ছিল এবং আর একটা 50% হয়ে গেছিল। তারপরেও বাবুর কোনো চিকিৎসা হতো না। মানে যা ডাক্তার দেখাতো ঠিকই, কিন্তু বাবুকে যখন বাইপাস সার্জারি করতে বলা হলো, যেহেতু বাবু 60 ইয়ার্স হয়ে গেছিল, সেই জন্য ডাক্তার বললেন যে দেখুন, অপারেশন করলে হয়তো উনি, অপারেশন হয়তো করে দেবো, কিন্তু হয়তো উনি অপারেশন টেবিল থেকে আর ফিরবেন না, অতএব অপারেশনটা না করাই ভালো। তোমাকে কি বলবো, আমি ওখানে গেলাম যে যেহেতু বাবুর না খুব কষ্ট হয়, আর আমি না আমার বাবাকে প্রচন্ড ভালোবাসতাম। মানে আমার বাবা আমার সঙ্গী, আমার বন্ধু, সবকিছু আমার বাবা। এবং আমার বাবুর সাথে আমি ঝগড়া করব, কান্নাকাটি করব, রাগারাগি করব, আবার বাবু ছাড়া বাঁচতাম না আমি, এরকম একটা ব্যাপার। যাই হোক, এবারে আমি ওখানে আছি। মানে আমাদের ঘরটা ছিল, আমি যে ঘরটা ছিলাম আমার বাপের বাড়িতে, সেই ঘরটা ছিল আমাদের ছাদের ওপরে, ওখানটায় ছিলাম। হঠাৎ একদিন আমি 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 তোমাকে যে আগেই বললাম, আমি ভয়কে কখনো পাত্তা দিই না। আমি কি করতাম, রাত্রি 2টো, 2:30, 3টে যখনই আমার টয়লেট পেত, আমাকে নিচে আসতে হতো। মানে মার টয়লেটটা ছিল মার ঘরের মধ্যে, এবং ওখানে বাইরে কলতলা ছিল। ওই কলতলার ওখানে যে গেটটা ছিল, ওই গেটের তালা খুলে মার ভেতরে গিয়ে আমাকে টয়লেট যেতে হবে, এরকম পজিশন ছিল। অতএব আমি কি করতাম, চাবি থাকতো একটা আমার কাছে, ওই চাবিটা নিয়ে আমি অনেক রাতে উঠে আমি ওরকম টয়লেট যেতাম। মেয়ে উঠলে মেয়ের সঙ্গে আমাকে যেতে হতো, আমি টয়লেট যেতাম। হঠাৎ একদিন আমার মনে হচ্ছে কি, আমি পরিষ্কারই বুঝেছি, আমার সাথে যেন মনে হলো ছাদের উপর থেকে কে ঝুমঝুম ঝুমঝুম করতে করতে আমার সাথে সিঁড়ি দিয়ে নেমে এলো। কি রে বাবা, কে এলো এরকম করে? এসে ঠিক আমি কলতলাটায় নামবো, তার আগে এসে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি বুঝতে পেরে গেছি তখন, কেননা আমাদের বাড়িতে যে উনি আছেন এবং উনার সাড়া তো আমরা সবসময় পেতাম আগাগোড়াই। আর ওই যে জায়গাটা, আমাদের যে কলতলাটা এখন, ওই জায়গাটা ছিল হচ্ছে আমাদের বলির থান। ওইখানে আমাদের বলি হতো, ওই মায়ের কাছে পুজোর দিনে বলি হতো। ওই বলির থানটা তুলে দিয়ে ওইখানটাই আমাদের ঘর করা হয়েছে এবং কলতলাটা ওইখানেই করা হয়েছে। এবার উনি যার কারণে সারা বাড়িতে উনি ঘুরতেন, আমরা আওয়াজ পেতাম, আমরা অনেকেই আওয়াজ পেয়েছি। আমার বিয়ের পর আমার হাজবেন্ড যখন শুনেছে, তখন ও এত সাহসী মানুষ, ওই ভয় পেয়ে গেছিল। তখন আমি বললাম তুমি ভয় পেও না, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের বাড়িতে মা করে। ব্যাপারটা শুনে তারপরে গা শুয়ে গেছিল। তা যাই হোক,
এবার ওরকম করে আমার সাথে ঝুমঝুম করতে করতে নেমে এলো, নেমে এসে ওখানটা এসে দাঁড়ালো। আমি আমার মতো যথারীতি বাথরুমে গেলাম, বাথরুম টাথরুম করে আবারও তালা দিয়ে আমি ঘরে চলে গেলাম। আর কিচ্ছু না, আমি ঘরে ঢুকে গেলাম। পরের দিনকে আমি সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দিচ্ছি, ঘরে লাইট জ্বলছে, ছাদে তখন লাইট ছিল না। আমার যেন মনে হচ্ছে যে আমার আমার ঘরে দুয়ার গোড়ায় কেউ দাঁড়িয়ে আছে, আর ছাদের মধ্যে কেউ ঝুমঝুম করে হাঁটছে। আমি না তখন আমি কোনোদিন, কিন্তু আমি এরকম ভয় আমি কোনোদিনও পাইনি। মানে আমি যে তোমাকে যে বলছি যে আমি ভয়কে কখনো প্রশ্রয় দিই না, তথাপি আমি ওই দিনটা আমি মারাত্মক ভয় পেয়েছিলাম। আচ্ছা। আমি ভয় পেয়ে গিয়ে কি বলবো, আমার মা তখন সন্ধ্যা দিতে যাবে, আমি সন্ধ্যা দেওয়া রেখে দিয়ে আমি কি করেছি, আমি মার কাছে নিচে নেমে গিয়ে না হাওয়া করে কাঁদতে শুরু করে দিয়েছি। মা বলছে, কি হয়েছে ওমা, তোর কি হয়েছে? আমি বলছি, ওমা আমি মরে গেলাম মা, কে যেন আমার পেছনে। মা বলছে, কে তোর পেছনে? আমি বলছি, হ্যাঁ মা, কে আমার দূর করে দাঁড়িয়ে আছে, আর ছাদের থেকে কে হাঁটছে। তখন আমার মা কিছুটা আঁচ করতে পেরেছে, তবে আমার মা সাহসী নয়। তখন আমার মা সঙ্গে সঙ্গে বললো, কি গো তুমি শিগগির চলো, আগে ঘরে লাইট দেবে, ছাদে লাইট দেবে, চলো। বাবু তখন বললো, কেন, কি হয়েছে? বলে, মেয়ে ভয় পেয়েছে, তুমি চলো আগে। অমিত, আমার মা যখন উঠে এলো ছাদে উঠে এসে মার মুখ থেকে অজস্র মন্ত্র বেরোচ্ছে। তখন এত মন্ত্র বেরোচ্ছে যে উনি মন্ত্রের দ্বারা বোঝাতে চাইছেন যে আমি এখানে আছি এবং আমরা যে চলাফেরা করছি সেটা ওনার পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তখন মা আমাকে বলল যে সামনে তো বাৎসরিক পুজো, না তুই সন্ধ্যাবেলা হলে তুই ছাদের দিকে যাবি না, কেননা উনি চলাফেরা করেন তো ওনার অসুবিধা। এবার যেখানে মানুষের চলাফেরা থাকে সেখানে তো ওনারা চলাফেরা করতে পারেন না, যার কারণে তুই যাবি না, ওখানে তুই যাবি না। দেখ, আর মা সে এমন করে মন্ত্র বলছে, মাকে দেখে যেন আমার ভয় লেগে যাচ্ছে। মা এক হাত জিভ বার করে দিল। তখনই বাবুর সাথে সাথে কি করলো, বাবু মাকে শান্ত করলো। আমরা মাকে গঙ্গা জল টল দিলাম, মাকে শান্ত করলাম। করার পরে তখন বললাম, ঠিক আছে মা, আমি আর আসবো না ছাদে সন্ধ্যাবেলা। আমি ওই সন্ধ্যাবেলা ধূপ টুপ দেখাতে যেতাম, তুলসী গাছ ছিল, আমি ধূপ দেখাতে যেতাম। বললাম, ঠিক আছে মা, আমি আর যাবো না। তারপর থেকে আর কোনো অসুবিধা হয়নি আমরা আর যেতাম না। বাৎসরিক পুজো হয়ে গেল, মা শান্ত হয়ে গেল। মানে এরকমই আমাদের বাড়িতে মা আছেন, সব সময় আমরা বুঝতে পারি। খুব ভালো বিষয় একটা। হ্যাঁ, এখনো মানে তুমি বললে বিশ্বাস করবে না, আমাদের মন্দিরে যে এসে যা মানত করে, তোমাকে আমি ফটোটা পাঠিয়ে দেবো, দেখবে আমাদের মাকে। একদম। হ্যাঁ, আমি পাঠাবো তোমার কাছে, আমার মেয়েকে বলছি যে তুই অমিত দাদাকে পাঠিয়ে দে। এই হচ্ছে আমার ঘটনা। মানে এটা কি, মানে অবশ্যই তুমি তো বললে ওটা কিভাবে পেয়েছিল মানে মাকে, হ্যাঁ পরে জানবে, মানে বলবে আর কি। হ্যাঁ, আমি বলবো তোমাকে, অবশ্যই সেটা জানার অপেক্ষায় থাকলাম। আমার মনে হয় সবাই সেই অপেক্ষায় থাকবে। আচ্ছা, আর এছাড়া আমি বলবো তোমাকে আমার বাবুকে নিয়ে, আমার বাবু চলে যাওয়ার পরে যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছে, মানে আমার বাবা যে আমার এত প্রিয় ছিল এবং আজও ঘটে চলেছে। আমার বাবা গেছেন 2020 26শে আগস্ট। আচ্ছা, আমার বাবা গেছেন, এবং তারপরেই আমি 2021-এর তোমার জুন কি জুলাইতে আমার হার্ট অ্যাটাক হয়। এবং সেই সময় মানে সেই এগুলো আমি এখন আর তোমাকে বলবো না। তুমি একটু সময় করে তোমাকে ঘটনাগুলো বলবে, তুমি বলবো, আমি তোমাকে শুনবে। কি বলবো তোমাকে, আজও যেন আমার বাবার জন্য আমার খুব কষ্ট হয়। কিন্তু কি একটা দুঃখের কথা বলি তোমাকে, আমার বাবার ফটো আমি ঘরে রাখতে পারছি না আমার মেয়ের জন্য, জানো না। সে ঠিক আছে, ফটোটা আমি রেখেছি, সেদিনকে আমি এক জায়গায় টানিয়েছি, মা তুমি দাদুকে সরাও, তুমি দাদুর ছবি সরাও। আমি বলছি, কেন এরকম করিস তুই মন থেকে ভয় সরিয়ে দে। না,
তুমি দাদুর ছবিটা উল্টে দাও। সে উল্টে রেখে দিয়েছি, জানো ভাই, কি বলবো তোমাকে। আমার মেয়েটার যে কি ভয়, তথাপি তোমার সবকিছু শুনবে। তোমার ঘটনা না শুনলে ও থাকতে পারবে না। এই যে এতক্ষণ যে তোমার সাথে কথা হচ্ছে, ও যে কি মিস করছে তুমি জানো না। ও কিভাবে তোমাকে মিস করছে। আমি সেদিনকে বলেছি, কালকে এই তুই যে অমিত দাদাকে এত ডিস্টার্ব করিস, অমিত দাদা কিন্তু রেগে যাবে এরপরে। বলে, কেন, আমি কি করি? আমি কি অমিত দাদার বাড়ি চিনি যে বাড়িতে গিয়ে ডিস্টার্ব করছি অমিত দাদাকে? মানে মানে বয়স হয়েছে 17 বছর, কিন্তু ভাই এখনো সে বুদ্ধিটা হয়নি। এমন ছেলে মানুষের বুদ্ধি। এই যে ঘটনাগুলো বলা, হ্যাঁ, এই যে ঘটনাগুলো তোমাকে আমি বলছি বা বলবো বা লিখেছিলাম যে ঘটনা, সব কিন্তু ওর উৎসাহে। ওই আমাকে কিন্তু এরকম করে মানে উৎসাহ দেয়, মা তুমি বলো না, মা তুমি বলো, মা অমিত দাদাকে ছাড়া আমি কিন্তু আর কাউকে তোমাকে বলতে দেবো। আমি আর কাউকে বলবো না, আমার আর কাউকে ভালোও লাগে না। দেখো, কারণ নিন্দা করছি না অমিত, তবু আমি বলছি যে এটা যেহেতু সবাই শুনবে, তো আমার বলতে ইচ্ছা করছে তবু, যে আমি আরো অনেকের ঘটনা শুনেছি, কিন্তু তোমার ঘটনা তোমার গলায় আমার কাছে যে কতটা প্রিয় আমি বলে বোঝাতে পারবো না। আর সত্যি তোমার এই কথা শুনে, তুমি আমার মেয়ের সঙ্গে ফোনে কথা বলো, বা তুমি এই যে তোমার ঘটনাগুলো শুনি, তোমার ভয়েসটা শুনি, আমি সত্যিই তোমাকে ছোট ভাইয়ের মতো খুব ভালোবেসে ফেলেছি, খুব ভালোবেসে ফেলেছি তোমাকে। আমার শুভ কামনা রইল তোমার চ্যানেলের জন্য এবং তোমার জন্য। তুমি সুস্থ থেকো ভাই, তুমি সবসময় সুস্থ শরীরে, তুমি ভালোভাবে তোমার চ্যানেল গ্রো হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আজকে থাকলো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিনা, তারা একদম নির্দ্বিধায় কন্ট্যাক্ট করে নাও। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।